রাত এখন আনুমানিক 12:30 বাজে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আধা পাকা পুরনো জং ধরা কয়েকটা বাড়ি চোখের সামনে পড়ে। আর একটু পরেই আজাদ চাচার বাড়ি। ওনার সাথে আমার পরিচয় হঠাৎ করে। আমি বাসে করে যাচ্ছিলাম মোহাম্মদপুরের দিকে। আমার পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। আমি ওনার ফোনের কল লিস্ট থেকে মোনা নামের একজনকে কল করে ওনার বাসা অবধি পৌঁছে দিয়েছিলাম। জানলাম মোনা ওনার মেয়ে, অনার্স শেষ বর্ষের ফাইনাল দেবে। এই সামান্য বিষয়টা থেকেই এই মানুষগুলোর সাথে আমার পরিচয়। তবে একটা বিষয় হলো, মোনা ওনার নিজ মেয়ে না, পালিত মেয়ে। ওনাদের কোনো সন্তান হচ্ছিল না। মোনা যে ওনাদের পালিত মেয়ে ব্যাপারটা মোনাও জানে। মোনা আমাকে দেখেই বলল, আপনি মানুষটা সুবিধার না। আপনার আসার কথা ছিল কয়টায়? 9টায় না? আর এখন কয়টা বাজে? আব্বা আম্মাও ঘুমিয়ে গেছেন অপেক্ষা করতে করতে। আমি একটু সময় নিয়ে বললাম, আপনার নিশ্চয়ই অপেক্ষা ব্যাপারটার সাথে এই প্রথম পরিচয়। এই প্রথম কারোর জন্য অপেক্ষা করলেন? আমি বুঝতে পারলাম আমার কথাটা ভালোভাবে নেয়নি মোনা। মোনা দরজার ভিতরে চলে গেল। যাওয়ার সময় এইটুকুই বলল, টেবিলে সব কিছু দেয়া আছে, চলুন খেয়ে নেবেন। রাত কম হয়নি, এমনিতে খাবার অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, না হয় আবার গরম করতে হবে। যখন টেবিলে বসলাম, মোনা প্লেটে খাবার বেড়ে দিয়ে ভিতরে চলে যায় আর বলে যাই, খাওয়া শেষ হলে আমাকে ডাক দিয়েন। আজকে মোনাদের বাসায় মিলাদ পড়িয়েছিল, আমাকে দাওয়াত দিয়েছিল। মোনা অনেক জোর করেই বলেছিল আসতেই হবে। আজাদ চাচাকে সেদিন বাসায় দিয়ে আসার পর ব্যাপারটা ওখানেই সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা ওখানে সমাপ্ত না হয়ে পরিচয়টা আরও লম্বা করেছিল যদি না মোনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হতো বইমেলায়। আমি হাঁটছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়। হঠাৎ করে একজন মিডিয়ার লোক এসে আমাকে জিজ্ঞেস করেছিল, এবারের বইমেলাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, আর আপনি কি কি বই কিনতে আসছেন? হুট করে এসে এমন প্রশ্ন করবে আমি প্রথমে বুঝতে পারিনি। পরে আমি শুধু ভেবে বলেছিলাম, মেলার পরিবেশটা ভালোই, দেখি কি কেনা যায়। এখন তো যে পারে সেই লিখে 2-4টা গল্প কবিতা লিখল, তারপর বই বের করে ফেলল। লেখক আর কবি হওয়া এত সোজা না, এটা অনেক বড় একটা ব্যাপার। এরপর আমাকে যখন বলল, গল্প পড়তে বেশি পছন্দ করেন নাকি কবিতা, আমি ব্যাটার কাছ থেকে পালাতে চাইছিলাম। আর কি না কি প্রশ্ন করে বসে। আমি ওনার চোখ বরাবর তাকিয়ে সরাসরি বলেছিলাম, ভাই অনেক চাপ আসছে, বড় ধরনের চাপ। চাপ সাইরে আইসা উত্তর দিচ্ছি, বলতে পারেন টয়লেটটা কোন দিকে? মেলায় কি কোনো টয়লেটের ব্যবস্থা করেছে? কিন্তু মিডিয়ার মানুষের সামনে থেকে রেহাই পাওয়া অনেক কঠিন, আমি জানতাম। পালাতে পারিনি। আমি উত্তর দিলাম, দুটোই পছন্দ, যখন যেটা মন চাই পড়ি। এরপর আমাকে একটা কবিতার কিছু লাইন শোনাতে বলে। আমি বলতে পারছিলাম না, ভাইজান আর লজ্জা দিয়েন না, আমি তেমন একটা গল্প কবিতা পড়িই না, খুব কম পড়ি। বইমেলায় আসলে শুধু আমাকে না, কাউকে কাউকে প্রশ্ন করলে এমনিতেই বলবে অনেক অনেক বই পড়ি। কিন্তু ফেসবুকে ওদের মধ্যে এই কাউকে কাউকে একটা লেখায় মেনশন করলে বলবে, হায় আল্লাহ, এত বড় লেখা পড়বে কে, পড়ার সময় নাই। আমি তেমন একজন। কিন্তু আমি এসব না বলে ভদ্রভাবেই আমার পছন্দের সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা বললাম। আমি কি রকমভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ। এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। এই কবিতা বলে মিডিয়ার লোকের কাছ থেকে পালাতে পেরেছিলাম ঠিকই, কিন্তু তৎক্ষণাৎ মুনা আমার সামনে এসে বলল, আপনি তো দেখছি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। আমি সব শুনেছি, রসিকতাও করতে পারেন বটে। আপনি মানুষটা একটু আলাদা টাইপের আছেন, দেখলে কিন্তু তেমন একটা বোঝা যায় না। সেই থেকেই মোনার সাথে আমার পরিচয়টা বাড়তে বাড়তে এই অবধি পৌঁছালো।
আমি শহরটার দিকে তাকাই। সন্ধ্যার পর এই শহরটা সাজার মাঝে ব্যস্ত থাকে। তার সাজসজ্জায় ঢাকার এই সৌন্দর্যকে নিজেকে এখন অনেকটা ক্ষুদ্র মনে হয়। বাসায় পৌঁছে আমি বুঝতে পারলাম আমার কিছুই ভালো লাগছে না। আমি দিবার কথা ভাবি। আমি বুঝি না, যখনই আমার খারাপ লাগে তখনই খুব বেশি দিবার কথা মনে পড়ে। দিবা আমার থেকে বিদায় নিয়েছে 4 বছর হয়ে গেল। দিবা যেদিন আমার থেকে বিদায় নিবে তার ঠিক 2 দিন আগে আমাকে বলেছিল, একটা কথা রাখবেন। আমি শুধু হুঁ বলে একটা শব্দ করেছিলাম। দিবা আরও কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আমাকে ইতস্ততার সহিত বলল, আজকে আমাকে একটু জড়িয়ে ধরবেন, বুকে নিয়ে ঘুমাবেন। আমি কিছুই বুঝতে পারিনি কেন দিবা এমন করে বলল। আমি বলেছিলাম, অনেক খারাপ লাগছে, আমাকে বলো, খারাপ লাগছে কি অনেক? দিবা কান্না করে দিয়ে বলেছিল, বলেন না, আমাকে আজকে একটু জড়িয়ে ধরে নেবেন, বুকে নিয়ে ঘুমাবেন। আমি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল সমগ্র দুনিয়া একদিকে আর ও একদিকে। আমি বলতে চাইলাম, দিবা, এই কয়েক মাসে তুমি আমার ভেতর কেমন টকবগে ভালোবাসা জন্ম দিয়েছ তা তুমি হয়তো জানো না। আমি মানুষটাকে একা রেখে কোথাও যেও না। দিবা আমাকে জড়িয়ে থেকেই বলেছিল, জানেন, আমি বারবার হেরে যাচ্ছি। আমি দিন দিন নিজের সাথে ক্রমাগত যুদ্ধ করে যাচ্ছি। আপনাকে কষ্ট দিচ্ছি, আমি নিজেও কষ্ট পাচ্ছি। এই বিশাল একটা পৃথিবীর মাঝে আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ। এই ক্ষুদ্র মানুষটা এই পৃথিবীর বিশালত্ব থেকে আড়াল হলে পৃথিবীর কি কোনো ক্ষতি হবে বলুন? আমি অনেক আগেই পৌঁছে গেছি। আপনাকে ভালোবাসা দেওয়ার মতো কিছুই নেই। আমার খুব খারাপ লাগে, কেন এমন করে ভালোবাসতে গেলে নামাই। দিবার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসছিল, কিন্তু আমি ওর মতো শব্দ করে কাঁদতে পারছিলাম না। আমি শুধু বলেছিলাম, তুমি ক্ষুদ্রই থাকো, আমার বিশালতা দরকার নেই। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। কিন্তু ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি। তার ঠিক 2 দিন পর দিবা আত্মহত্যা করলো। আত্মহত্যা করার আগে আমাকে শুধু এইটুকুই লিখে গিয়েছিল, আপনাকে ঠিকমতো ভালোবাসাটাও দিতে পারলাম না, মাফ করবেন। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কান্না করতাম আর শুধু বলতাম, আমায় একা করলে কেন, একা করলে কেন, আমি মাফ করব না তোমায়। আমি যদি জানতাম ও এমন করে হারিয়ে যাবে, আল্লাহর কসম আমি ওকে মরতে দিতাম না। আমার ভালোবাসাটা খুব দরকার ছিল কি, তার থেকে 1000 গুণ দরকার ছিল তোমাকে। অন্তত আমার চোখে চোখে তোমাকে রাখতে পারতাম। যখন ইচ্ছে হতো আমি কাচুমুচু করে একটু কথা বলতে পারতাম, তোমার চুল কানে গজে দিতে পারতাম ঘুমের মাঝে। এর বেশি কি চাওয়া ছিল আমার? আমার কষ্ট পাই, খুব কষ্ট পাই। আমি কেমন একটা মানুষ, একটা মানুষকে নিজের কাছে বন্দী করার ক্ষমতা রাখি না, যোগ্যতা রাখি না। ছি।